আসসালামু আলাইকুম। আজকের লাইভ ক্লাসে ইতিমধ্যে আপনারা যারা আমার সাথে জয়েন করছেন, প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডে আমার লেখা যদি স্পষ্ট দেখে থাকেন, তাহলে সবাই একটু অল ক্লিয়ার লেখা কমেন্টস করেন। আর সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা আর কিছুক্ষণের ভিতরে ক্লাস শুরু করব, 2 থেকে 3 মিনিটের ভিতর। আজকে আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে একটু আলোচনা করব। সবাই যদি একটু মনোযোগ সহকারে বিষয়টা বোঝার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ আশা করি সমকোণী ত্রিভুজের যে বেসিক অংশটা, সেই বেসিক অংশটা আমরা খুব ইজিলি শিখতে পারবো। আর বেসিক অংশটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি যে কোনো ম্যাথও খুব দ্রুত করতে পারবেন। এর জন্য ক্লাসটা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। আর সবার প্রতি একটু অনুরোধ থাকবে, ক্লাসটা একটু শেয়ার করে দেন যাতে আপনার পরিচিত ফ্রেন্ডরাও ক্লাসটা করতে পারে। পাশাপাশি একটু কমেন্টসে মেনশন করুন যাতে আপনার পরিচিত চাকরি প্রার্থীরাও আমাদের ক্লাসটা অ্যাটেন্ড করতে পারে। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করি ভাইয়া। আচ্ছা, সবাই একটু ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন, একদম সহজ ক্লাস। আজকে লেখালেখি তেমন কিছু নাই, পুরোটা আমরা বেসিক থেকে করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে টাইপ 1 প্রথমে আমরা কেস 1 পড়ব। কেস 1-এ এসে আমরা পড়ব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব, ভূমি আর অতিভুজ। এই জিনিসটা আসলে কি, লম্ব, ভূমি, অতিভুজ বিষয়টা কি, এটা আমরা একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, আমি একটা সমকোণী ত্রিভুজ দিলাম ABC, এটা হচ্ছে ফিগার 1 দিলাম নাম। আচ্ছা, ABC আমি একটা সমকোণী ত্রিভুজ দিলাম। এখানে এটা হচ্ছে কি একটা সমকোণ। আচ্ছা, ABC যে সমকোণী ত্রিভুজ, এখানে কোণ B, এটাকে আমি এক সমকোণ বলতে পারি। আচ্ছা, বা 90 ডিগ্রি। আচ্ছা, খুব ভালো কথা। ABC যে আমি একটা সমকোণী ত্রিভুজ দিলাম, এখানে এই কোণ B, এখানে হচ্ছে কি একটা সমকোণ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমি একটা ছবি আঁকলাম, এখানে লম্ব কোণটা, ভূমি কোণটা, অতিভুজ কোণটা। আচ্ছা, সবাই খুব ভালোভাবে মনে রাখবেন, সমকোণের বিপরীতে যেটা থাকবে, সমকোণের বিপরীতে যে বাহুটা, এটাই হচ্ছে অতিভুজ। তাহলে আমরা 1 নম্বরে কি নোট শিখলাম, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে আমরা প্রথমে এসে অতিভুজটা কীভাবে শিখলাম, যে এই সমকোণের যে বিপরীতের যে বাহুটা, সমকোণের বিপরীতে যে বাহুটা, সেটা হচ্ছে অতিভুজ। তার মানে সমকোণী ত্রিভুজের ফিগারটা যেমনই দেখ না কেন, যেখানে সমকোণটা উৎপন্ন হচ্ছে তার বিপরীতের যে বাহুটা, এটাই হচ্ছে আমার অতিভুজ। এখন আমার প্রশ্ন হচ্ছে লম্ব কোণটা আর ভূমি কোণটা। আমি যেহেতু ফিগার 1 লিখছি, তার মানে আমি 2টা ফিগার রাখবো, তাই না? আচ্ছা, এখন বাকি 2টা কোণ কি, এই একটা কোণ, এই একটা কোণ। এই যে ABC একটা সমকোণী ত্রিভুজ নিলাম, এটা তো সমকোণের বিপরীত বাহুটা পেলাম আমি অতিভুজ, ঝামেলা শেষ। আচ্ছা, এখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে। আচ্ছা, এই কোণটা যদি থিটা হয়, থিটার যে বিপরীত বাহু, এটাকে বলা হবে লম্ব। তার মানে আমরা 2 নম্বরে শিখলাম কি, থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে আপনি কি শিখলেন, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে আর বাকি যেটা থাকবে সেটাই হচ্ছে কি, ভূমি। আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারছি? তাহলে আমরা সামারিটা কি শিখলাম,
সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তাহলে লম্ব পাইলাম, অতিভুজ পাইলাম, আর যে আরেকটা বাহু আছে সেটা হচ্ছে কি ভূমি। তাহলে ফিগার 1 থেকে আমরা কি শিখলাম? যেখানে সমকোণ উৎপন্ন হচ্ছে তার বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, আর আরেকটা বাহুটা হচ্ছে কি ভূমি। আমরা কি এই পর্যন্ত বুঝছি? এই পর্যন্ত যদি বুঝে থাকি, এখান থেকে আপনাকে যে কোশ্চেনটা পরীক্ষায় দিতে পারে, সমকোণের বিপরীত বাহুকে কি বলে, তখন উত্তর হবে কি অতিভুজ। এখানে আরেকটা নোট নেন, তিন নম্বর নোটটা আমরা খুব সহজে মনে রাখবো এইভাবে, অতিভুজ হচ্ছে বৃহত্তম বাহু, অতিভুজটাই হচ্ছে আমার বৃহত্তম বাহু। তার মানে আপনাকে যদি পরীক্ষা কোনোদিন কোশ্চেন দেয় সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটা কেমন বাহু, বৃহত্তম বাহু, বা সমকোণী ত্রিভুজের খণ্ডে কোনটি বৃহত্তম বাহু, এটা হচ্ছে কি অতিভুজ। তাহলে আমরা ফিগার 1 থেকে কি কি শিখলাম? সমকোণের বিপরীতে যে বাহুটা সেটা হচ্ছে অতিভুজ, এবং অতিভুজই হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সবচেয়ে বড় বাহু। তারপর কি শিখলাম? থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, তার মানে সমকোণের বিপরীত বাহু হলে অতিভুজ, থিটা কোণের বিপরীত বাহু হলে হচ্ছে লম্ব, আর আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি। এখান থেকে পরীক্ষায় দুই ধরনের কোশ্চেন আসবে, সমকোণের বিপরীত বাহুকে কি বলে, অতিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোনটি বৃহত্তম বাহু, আমরা শিখছি কি অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বৃহত্তম বাহু। যদি সবাই ফিগার 1টা বুঝে থাকেন, লেখেন ফিগার 1 ডান। ফিগার 1টা যদি সবাই বুঝে থাকেন তাহলে লেখেন ফিগার 1 ডান। ফিগার 1টা যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন তো, ফিগার 1 ডান হয়েছে নাকি? আরে বিসিটিসি দেখার দরকার নেই, এটা তো বোঝো রে ভাইয়া। এ বি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি, এসি হচ্ছে অতিভুজ, এগুলা না বোঝার কিছু। ফিগার এ বি মানে হচ্ছে লম্ব, বিসি মানে ভূমি, এসি মানে অতিভুজ, এটা তোমরা সবাই বুঝছেই। ফিগার 1 ডান হলে সবাই একটু কমেন্টস করেন ফিগার 1 ডান হয়েছে কিনা। আচ্ছা, ফিগার 1 যদি ডান হয় খুব ভালো কথা, সবাই একটু লিখতে থাকেন। আচ্ছা, এবার আসেন ফিগার 2। এইবার এটা একটা সমকোণী ত্রিভুজ, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। এই বি কোণ হচ্ছে এখানে একটা সমকোণ উৎপন্ন হচ্ছে, তার মানে কি এটার বিপরীত বাহুটি হচ্ছে অতিভুজ। অতিভুজ নিয়ে আমার কোনো সমস্যা নেই, অতিভুজের গল্প কি, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। আচ্ছা, আগের বার আমি থিটা দিছি এখানে, তাই না? এবার যদি থিটাটা এখানে হয় তাহলে কি হবে? আপনি শিখছেন কি সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তখন কিন্তু লম্ব হবে এইটা ভাইয়া। যদি এখানে থিটা কোণ উৎপন্ন হইতো তাহলে তখন লম্ব হইতো এইটা, আর এইটা হইতো তখন ভূমি। আমি কি বুঝাইতে পারছি? তার মানে সামারি হচ্ছে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি শিখলাম? সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। যেহেতু এখানে থিটা, তার মানে থিটা কোণের বিপরীত বাহু এইটা, তার মানে লম্ব হচ্ছে কি এটা, আর তাহলে ভূমি কি এটা। বুঝাইতে পারছি? তাহলে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। আর আরেকটু কি শিখবো? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজই হচ্ছে বৃহত্তম বাহু। যদি এতটুকু পর্যন্ত বুঝে থাকেন তাহলে সবাই লেখেন কেস 1 ডান। কেস 1 ডান। এখান থেকে যেই ধরনের কোশ্চেন আসতে পারে এটা আমি বুঝাইছি। আর এই ফিগারটা আপনার বেসিক্যালি লাগবে আপনি যখন রিটার্ন ম্যাথ করতে যাবেন তখন। আজকে আপাতত শিখে রাখলেন যে লম্ব, ভূমি, অতিভুজ কখন কোনটা কি হয়, এটা আমরা বুঝে গেলাম আজকে। এই পর্যন্ত কি বুঝছেন কিনা? এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে সবাই লেখেন কেস 1 ডান। জ্যামিতি ম্যাথ করার জিনিস না, জ্যামিতি হচ্ছে বেসিক বোঝার জিনিস। আপনি যদি বেসিক বোঝেন জ্যামিতি আপনি খুব সহজেই পারবেন। কেস 1 ডান হয়েছে কিনা। আর আমি ক্লাস শেষে একটা প্র্যাকটিস শিট দেবো, আপনি যদি পুরো কনসেপ্টগুলো বুঝে ফেলেন আপনার ওই ম্যাথগুলো করতে মোটেও টাইম লাগবে না। আর একটু সবাই শেয়ার করেন, মাত্র 46টা শেয়ার।
250 উপরে লাইভ ক্লাস করতেছেন, শেয়ার মতো 46, একটু বেশি বেশি শেয়ার করেন, বেশি বেশি একটু মেনশন করেন, তাহলে আবার বেশি বেশি ম্যাথের ফ্রি ক্লাসও পাবেন আমার, যারা আমার ক্লাস পছন্দ করেন তাদের জন্য। আচ্ছা ভাইয়া, এই পর্যন্ত যদি বুঝে থাকে, এবার আমি পড়াবো কেস 2। যদি আপনার ত্রিভুজের সমকোণী ত্রিভুজ থেকে খুব সোজা কোশ্চেন হয়, তাহলে কেস 2 থেকে কোশ্চেন আসবে, এবং এখান থেকে বেশ কয়েকবার কোশ্চেন আসছে। যদি সোজা কোশ্চেন হয় তাহলে কেস 2 থেকে আসবে। আমি একটু বিষয়টা লেখি প্রথমে, কেস 2। আচ্ছা, আমি এটা প্রথমে ফিগার রাখছিলাম কি এ বি সি, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে এটা হচ্ছে কি একটা সমকোণ, খুব ভালো কথা। তাহলে এইটা যদি সমকোণ হয়, দ্যাট মিনস এখানে হচ্ছে কি 90 ডিগ্রি, তাই না? সবাই একটু বিষয়টা বোঝেন। এ বি সি এই সমকোণী ত্রিভুজে এখানে যেহেতু সমকোণ হয়, তার মানে এটা হচ্ছে কি 90 ডিগ্রি। আচ্ছা, খুব ভালো কথা। আমরা জানি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি আমরা জানি কত? 180 ডিগ্রি। খুব ভালো কথা। তাহলে আপনি এবিসি এই সমকোণী ত্রিভুজে এই যে কোণ বি, এটা কি অলরেডি এক সমকোণ বা 90 ডিগ্রি হয়ে গেছে। কোণ বি এটা হচ্ছে কি এক সমকোণ অথবা 90 ডিগ্রি হয়ে গেছে। তাহলে বাকি যে দুইটা কোণ, বাকি দুইটা কোণ কি? একটা হচ্ছে কোণ এ আর একটা হচ্ছে কোণ সি। এই দুইটা কোণের যোগফল কি 90 ডিগ্রি হওয়া লাগবে না? বিষয়টা বোঝেন। ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই এবিসি ত্রিভুজ, এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, এখানে কোণ বি সমান সমান আপনি পাচ্ছেন 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই যে বাকি দুইটা কোণ, একটা হচ্ছে কোণ এ আর একটা হচ্ছে কোণ সি, এই দুইটা কোণের যোগফল করতে হইতে হবে 90 ডিগ্রি। এই পর্যন্ত কি বুঝাইতে পারছি? তাহলে এই যে দুইটা কোণ লিখলাম, এই দুইটা কোণের যোগফল হইতে হবে কত? 90 ডিগ্রি। এই পর্যন্ত কি আমি বুঝাইতে পারছি? আচ্ছা, যদি বুঝাইতে পারি, এবার একটু খাতায় কিছু নোট নেন। সমকোণী ত্রিভুজের আমি বাংলায় কথাগুলো লিখতেছি, কোনোটাই বাংলায় পড়া লাগবে না। সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুটি কোণের সমষ্টি, এটা স্ক্রিনশট নিয়ে নিলেই হবে, সমষ্টি 90 ডিগ্রি। দেখেন, আমি প্রথমে কি বলছি, কোণ বি যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি দুইটা কোণ কি? একটা হচ্ছে কোণ এ আর একটা হচ্ছে কোণ সি। এই দুইটা কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। এই কথাটা আমি কি লিখছি? সমকোণ ব্যতীত, এইটা হচ্ছে সমকোণ ব্যতীত অপর দুইটা কোণ কি? একটা হচ্ছে কোণ এ আর একটা হচ্ছে কোণ সি। এই দুইটার যোগফল, দ্যাট মিনস হচ্ছে সমষ্টি কত? 90 ডিগ্রি। আমি কি বুঝাইতে পারছি? তাহলে সমকোণ ব্যতীত অপর দুইটা কোণের সমষ্টি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কত? 90 ডিগ্রি। আচ্ছা, এইবার আসেন ভাইয়া, কোণ এ প্লাস কোণ সি, এই দুইটা কোণের যোগফল হচ্ছে কি? 90 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, দুইটার যোগফল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কোণ এ আর কোণ সি প্রত্যেকটার মান যদি আলাদাভাবে চিন্তা করেন, মনে করেন কোণ এ যদি 40 ডিগ্রি হয়, তাহলে কোণ সি হবে কত? 50 ডিগ্রি। কোণ এ যদি 60 ডিগ্রি হয়, তাহলে কোণ সি হবে কত? 30 ডিগ্রি। দুইটার যোগফল যেহেতু 90 ডিগ্রি, তাহলে প্রত্যেকটা যদি আলাদাভাবে চিন্তা করেন, কোণ এ অথবা কোণ সি, প্রত্যেকটাই কি 90 ডিগ্রি থেকে ছোট না? তার মানে কি কোণ এ এবং কোণ সি দুটোই কোণ কি কোণ? সূক্ষ্ম কোণ। আমি কি বুঝাইতে পারছি? তাহলে দুটোই কি কোণ? সূক্ষ্ম কোণ। বিষয়টা বোঝেন। এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে বাকি দুইটার যোগফল যেহেতু 90 ডিগ্রি, তাহলে প্রত্যেকটাই কি 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে কোণ এ হচ্ছে সূক্ষ্ম কোণ, কোণ সি হচ্ছে সূক্ষ্ম কোণ। তাহলে আমি এখান থেকে আরেকটা কথা লিখতে পারি, সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের সমষ্টি সমান সমান 90 ডিগ্রি। আমি কি লিখতে পারি? তাহলে কোণ এ ও সূক্ষ্ম কোণ, কোণ সি ও সূক্ষ্ম কোণ, তার মানে কোণ এ প্লাস কোণ সি সমান 90 ডিগ্রি। এটাকে আরও একভাবে লেখা যায়। কিভাবে লেখা যায়? সূক্ষ্ম কোণদ্বয়ের সমষ্টি 90 ডিগ্রি। এই পর্যন্ত কি বুঝাইতে পারছি? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝাইতে পারি, আবার একটু ফিগারটা দেখেন। এই একটা ফিগার, তাই না? এ বি সি, এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমি কি শিখেছিলাম? সমকোণের বিপরীত যে বাহুটা, এটাই হচ্ছে কি? অতিভুজ। সমকোণের যে বিপরীত বাহুটা, এটা হচ্ছে কি? অতিভুজ, তাই না? আচ্ছা, এই যে অতিভুজটা, এই অতিভুজ সংলগ্ন কোণ কি? এই একটা, তার মানে কি? কোণ এ আর কোণ সি। তাহলে আমি কি এই লাইনটা এভাবে লিখতে পারি না? অতিভুজ সংলগ্ন কোণদ্বয়ের সমষ্টি সমান 90 ডিগ্রি। আপনি কি আমার কথা বুঝছেন? এইটা যদি একটা অতিভুজ হয়, তাহলে অতিভুজ সংলগ্ন কোণ কি? একটা হচ্ছে কোণ সি আর একটা হচ্ছে কোণ এ। তাহলে কোণ এ আর কোণ সি এর যোগফল কত? 90 ডিগ্রি না? তাহলে এটাকে কি এই লাইনও লেখা যায়? অতিভুজ সংলগ্ন কোণদ্বয়ের সমষ্টি 90 ডিগ্রি। তার মানে আপনাকে পরীক্ষায় 3টা টার্মে জানতে হবে। একটা হচ্ছে কি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে
আমরা জানি এই ছবি দিয়ে যদি চিন্তা করি কোণ এ প্লাস কোণ সি সমান সমান 90 ডিগ্রি, এটারে যদি আমি একটু বাংলায় কনভার্ট করি তাহলে কি হবে, সমকোণ ব্যতীত অপর দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি। খুব ভালো কথা, এই দুইটা কোণই সূক্ষ্মকোণ, তাহলে এই সূক্ষ্মকোণ দ্বারা সমষ্টি কত, 90 ডিগ্রি। আবার সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ সংলগ্ন কোণ কি, এইটা কোণ এ আর কোণ সি, তাহলে অতিভুজ সংলগ্ন কোণ দ্বারা সমষ্টি কত, 90 ডিগ্রি। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি তাহলে সবাই একটু কমেন্টস করেন বেসিক ডান। এবার আমি প্রশ্নে যাব যে পরীক্ষা কেমন প্রশ্ন আসতে পারে, বেসিকটা কি ডান হয়েছে কিনা। বেসিকটা কি ডান হয়েছে কিনা একটু কমেন্টস করেন। আর আমি কি কথা দ্রুত বলতেছি না আমার স্পিড ঠিক আছে, এটা একটু বলবেন যে আমি কি ভাইয়া কথা দ্রুত বলতেছি নাকি যেভাবে বলতেছি এভাবেই সবাই বুঝতেছেন, একটু এই কমেন্টসটাও করেন যে ভাইয়া ঠিক আছে, যে এইভাবে গতি ঠিক আছে। গতিটা কি ঠিক আছে কিনা এটা একটু সবাই বলেন যে গতিটা ঠিক আছে কিনা। আপনারা এত কম শেয়ার করলে হবে ভাইয়া। এই সমাবেশের ক্লাস চান, বিন্যাসের ক্লাস চান, বেনচিত্রের ক্লাস আছে, জ্যামিতির চতুর্ভুজ আছে, বৃত্ত আছে, পড়ানোর মতো তো অনেক কিছু আছে। আপনারা যদি আমাকে একটু হেল্প না করেন তাহলে একে তো ফ্রি ক্লাস, তা আবার একটা শেয়ার দিতে কোনো খরচ নাই, আপনার ক্লাসের কমেন্টসে আপনার মেনশন করতে কোনো খরচ নাই। আর আমি তো বলছি আমার সেপ্টেম্বর অক্টোবরে কোনো কমার্শিয়াল প্ল্যানও নাই। আমরা চাই অনেক বেশি স্টুডেন্ট ক্লাস করুক, আমরা সবাই এটা নিয়ে শিখতে চাই। এজন্য সবাই বেশি বেশি শেয়ার করবেন, ক্লাসগুলা মেনশন করবেন, ফ্রেন্ডদের একটু বলবেন। আমি আপনাদের বলতেছি যত গ্রুপের লাইভের পার্টিসিপেট বাড়বে তত বেশি ক্লাস পাবেন। কথা কি বুঝছেন? যত কঠিন চ্যাপ্টার সবগুলোর ক্লাস পাবেন যদি পার্টিসিপেট বাড়ে। কথা কি বুঝতে পারছেন? আর যদি পার্টিসিপেট কমে বা অপরিবর্তিত থাকে তাহলে তো ক্লাস একটু গ্যাপ দিয়ে হবে। আচ্ছা, আমরা এই পর্যন্ত বুঝছি তাই না? আচ্ছা, যদি বুঝে থাকি ভাইয়া এবার একটু সবাই আমার কথাগুলা জাস্ট শুনবেন আর অ্যান্সার দিবেন। আমি কয়েকটা প্রশ্ন বলবো, কোনো প্রশ্নই আমি লিখবো না, আমি একটা শিট কিছুক্ষণ পর আপলোড করে দেবো। ওখানে সবগুলো যে আমার হাতে যে শিটটা আছে দেখেন, এখানে সব এক্সাম্পল দেওয়া আছে টাইপ ওয়াইজ। আমি এই শিটটা আপলোড দিয়ে দেবো, আপনারা বাসায় তখন প্র্যাকটিস করেন। এখন কোনো এক্সাম্পল লেখা লাগবে না, আমরা যা পড়ছি তা দিয়ে এক্সাম্পলগুলো পারি কিনা এটা একটু আমরা এখন দেখবো। আচ্ছা, প্রথমে আসেন একটা কোশ্চেন দিলে এরকম, সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হলে, সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হলে অপর দুটি কোণের সমষ্টি কি বলছে? সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তার মানে কোণ বি দিয়ে আছে 90 ডিগ্রি, তাহলে অপর দুইটা কোণের সমষ্টি মানে কি? কোণ এ প্লাস কোণ সি, এটা সমান কত হবে ভাইয়া? 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয় বা সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুটা কোণের সমষ্টি কত? আপনি একটু কি শিখছেন? সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুটি কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন যে কোশ্চেনটা দেবো এটা সবাই একটু লিখে নেন খাতায়। এখন যে কোশ্চেনটা লিখবো এটা সবাই একটু লিখে নেন। আচ্ছা, কোশ্চেন দিচ্ছি কি দেখেন, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর একটি কোণের মান 60 ডিগ্রি হলে অপর কোণটি। আচ্ছা, আমরা আপনারা শিখেছিলাম কি সমকোণ ব্যতীত অপর দুইটা কোণের সমষ্টি হচ্ছে কত? 90 ডিগ্রি। অপর দুটি কোণের সমষ্টি হচ্ছে কত? 90 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে অপর কোণটা হবে কত? 30 ডিগ্রি। সোজা কনসেপ্ট কি? সমকোণ ব্যতীত অপর দুটো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে অপর কোণ কত? 30 ডিগ্রি। আচ্ছা, যদি বলা হয় তো সূক্ষ্মকোণ দ্বারা একটি 60 ডিগ্রি হলে অপর কোণটি কত? সূক্ষ্মকোণ দ্বারা একটা 60 হলে অপরটা কত? 30 ডিগ্রি। আচ্ছা, যদি বলা হয় তো অতিভুজ সংলগ্ন একটি কোণের মান 60 ডিগ্রি হলে
অপর কোণটি কত, তখন হতো কি 30 ডিগ্রি, মানে সোজা বাংলাকে সমকোণ ব্যতীত অপর দুটি কোণের সমষ্টি 60 ডিগ্রি, সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি অপর দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি 90 ডিগ্রি, অতিভুজ সংলগ্ন কোণদ্বয়ের সমষ্টি 90 ডিগ্রি। তার মানে যেই বাংলা ভাষায় দিয়ে আমরা কি সবাই পারবো? সবাই কি বুঝছেন? এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে লেখেন 1+2 ডান, 1+2 ডান। এইবার আমি যে এক্সাম্পলটা করবো এটা একটু কঠিন এক্সাম্পল। 1+2 ডান লেখেন সবাই কমেন্টসে, ততক্ষণে প্রশ্নটা লিখে ফেলি। সবাই একটু কমেন্টস করেন, তারপরে এই কোশ্চেনটা আমরা একটু আলোচনা করব। অ্যান্সার লেখা লাগবে না, বুঝছেন কিনা? আচ্ছা 1+2 ডান, সবাই ডান হয়েছে। এইবার দেখেন এই অঙ্কটা ইম্পর্টেন্ট। আপনারা বলা হয়েছে কি, দেখেন একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান, মনোযোগ সহকারে দেখেন। আমরা একটু আগে শিখছিলাম কি, সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি কত? 90 ডিগ্রি। সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি শিখছিলাম 90 ডিগ্রি। আচ্ছা এখন বলা হয়েছে সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি, সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, পার্থক্য হচ্ছে 6 ডিগ্রি। প্রথমে আপনি বিয়োগ করবেন। এই ধরনের যদি কোনো কোশ্চেন দেয়, সমষ্টি থেকে আপনি পার্থক্য করে বিয়োগ করেন, বিয়োগ করলে আসে কত? 84 ডিগ্রি। এটা কি দুইটা কোণের মান না? বিষয়টা দেখেন, আপনার সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের সমষ্টি কি 90 ডিগ্রি, আর সূক্ষ্মকোণের পার্থক্য দেওয়া আছে কত? 6 ডিগ্রি। তাহলে 90 থেকে 6 যদি বিয়োগ করেন আসে কত? 84। কোণ কয়টা? দুইটা। তাহলে আপনি করবেন এটা 2 দ্বারা ভাগ, ভাগ করলে আসে কত? 42 ডিগ্রি। এই পর্যন্ত কি বুঝাতে পারছি? আচ্ছা তাহলে সমষ্টি 90 ডিগ্রি, পার্থক্য হচ্ছে 6 ডিগ্রি। তাহলে আপনি কি করছেন? সমষ্টি থেকে পার্থক্য করে মাইনাস করলে পাইছেন কি 84 ডিগ্রি। কোণ কয়টা? দুইটা। তাহলে 84-রে 2 দ্বারা ভাগ করেন, ভাগ করলে আসছে কত? 42। এই 42ই হচ্ছে আপনার ক্ষুদ্রতম কোণের মান। ক্ষুদ্রতম কোণের মান হচ্ছে কত? 42। এখন আপনার যদি হচ্ছে বৃহত্তম কোণের মান বলতো, বৃহত্তম কোণের যদি মান বলতো, তাহলে সমষ্টিতে আছে কত? 90, পার্থক্যতে আছে কত? 6। তখন আপনি করতেন যোগ, যোগ করলে আসে কত? 96 ডিগ্রি। কোণ কয়টা? দুইটা, দিব 2 দ্বারা ভাগ, তাহলে আসবে কত? 48 ডিগ্রি। তার মানে বৃহত্তম কোণ বললে আপনি কি করবেন? সমষ্টি আর পার্থক্য করে যোগ করবেন। আর ক্ষুদ্রতম কোণ বললে কি করবেন? সমষ্টি দিয়ে পার্থক্য করে বিয়োগ করবেন। আমি কি বুঝাইতে পারছি? তাহলে যদি বুঝে থাকে আমি একটু শর্টকাট সূত্রটা তাহলে লিখে দেই। কি করবেন? একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদের পার্থক্য দিয়ে যদি বৃহত্তম কোণ বের করতে বলে, বৃহত্তম কোণ হবে, বৃহত্তম কোণ সমান সমান কি? সমষ্টি প্লাস পার্থক্য ডিভাইডেড বাই 2। আর যদি ক্ষুদ্রতম কোণ বের করতে বলে তাহলে হচ্ছে সমষ্টি মাইনাস পার্থক্য ডিভাইডেড বাই 2। যদি বুঝে থাকেন সবাই লেখেন কেস 2 ডান। তাহলে আমরা কি শিখলাম? যদি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদের পার্থক্য দেয়, দিয়ে যদি কখনো বৃহত্তম কোণ বের করতে বলে, তাহলে আমরা কি করব? সমষ্টির সাথে পার্থক্য করে যোগ করে 2 দ্বারা ভাগ করব। আর ক্ষুদ্রতম কোণ বের করতে বললে সমষ্টি থেকে পার্থক্য করে বিয়োগ করে 2 দ্বারা ভাগ করব। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝে থাকেন তাহলে সবাই লেখেন কেস 2 ডান। যদি বুঝে থাকেন কেস 2 ডান লেখেন। এই সুয়া দুষ্টামি করে না মামা। কেস 2 কি ডান হয়েছে? আচ্ছা কেস 2 ডান হলে ভেরি গুড, কেস 2 ডান হলে ভেরি গুড। এবার পড়বো কেস 3।
হ্যাঁ করা যাবে, যে পরশ পাথর কি লিখছেন, ছোট কোণের সাথে পার্থক্য যোগ করলে তো বড় কোণটা পাওয়া যাবে। হ্যাঁ, ক্ষুদ্রতম কোণের সাথে 6 যোগ করলে বড় কোণ পাওয়া যাবে, কিন্তু আপনার আমি স্পেসিফিকভাবে নিয়মটা শিখেছি কেন, পরীক্ষার সময় বৃহত্তম কোণ বের করতে বলতে পারে, ক্ষুদ্রতম কোণ বের করতে বলতে পারে। আপনি ক্ষুদ্রতম কোণ 42 বের করে 90 থেকে বিয়োগ করলে তো হয় 48, 42-এর সাথে 6 যোগ করলেও 48 হয়। কিন্তু আপনার আমি স্পেসিফিক ফর্মুলাটা শিখলাম এই কারণে, যাতে আপনার অতিরিক্ত লাইনটা না করা লাগে। যে পরশ পাথর আপনার প্রশ্নের উত্তর। আচ্ছা, এবার আছেন কেস 3। কেস 3, সমকোণী ত্রিভুজ কখন হবে? আচ্ছা, আমি দুটো এক্সাম্পল বলে দিচ্ছি সাথে, তাহলে ধরতে সুবিধা হবে। এখানে কোশ্চেনগুলো এভাবে দিবে, সমকোণী ত্রিভুজ কখন হবে। আচ্ছা, আমরা একটু আগে শিখলাম কি, ত্রিভুজের দুইটা কোণের সমষ্টি যদি তৃতীয় কোণের সমান হয়, দ্যাট মিনস কি, এই যে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকছিলাম এ বি সি, এখানে এই কোণ বি সমান সমান কি ছিল 90 ডিগ্রি, আর এই কোণ আর কোণ সি এই দুইটা যোগ করলেও কি ছিল 90 ডিগ্রি, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি ভাইয়া, কোণ বি সমান সমান কি, কোণ এ প্লাস কোণ সি লিখতে পারি না? তার মানে কি, ত্রিভুজের দুটি কোণের সমষ্টি, ত্রিভুজের দুটি কোণের সমষ্টি, ত্রিভুজের দুটি কোণের সমষ্টি যদি তৃতীয় কোণের সমান হয়, ত্রিভুজের দুটি কোণের সমষ্টি মানে কি, কোণ এ প্লাস কোণ সি, ত্রিভুজের দুটি কোণের সমষ্টি যদি তৃতীয় কোণ মানে কোণ বি এর সমান হয়, তাহলে কি সমকোণী ত্রিভুজ গঠিত হবে। আপনাকে পরীক্ষায় কোশ্চেন দিবে কি, একটু মনোযোগ সহকারে শোনেন। ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কিরূপ? দশম পিলির কোশ্চেন। ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে, ত্রিভুজের একটা কোণ, এই একটা কোণ অপর দুইটা কোণের সমষ্টির কি সমান হয়েছে না? তার মানে এটা কি ত্রিভুজ হবে? সমকোণী ত্রিভুজ। বুঝাইতে পারছি? আচ্ছা, যদি কোশ্চেনটা এইভাবে আসে, একটি ত্রিভুজের একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 1:2:3 হলে ত্রিভুজটি কিরূপ হবে? আচ্ছা, আপনারা কোশ্চেন দিছে একটা ত্রিভুজের তিনটা কোণের অনুপাত যদি 1:2:3 হয়, তাহলে ত্রিভুজটা কেমন হবে? এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ এখানে সমকোণী ত্রিভুজ হবে, আবার আরেকটা কন্ডিশন আছে, ওখানে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হবে। আমরা আজকে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজও পড়বো। আমরা আপাতত কি শিখছি, ত্রিভুজের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি, দুইটা কোণের সমষ্টি যদি তৃতীয় কোণের সমান হয়, দুইটা কোণের সমষ্টি, তাহলে 1 আর 2 যোগ করলে কত হয়? 3। তাহলে দুইটা কোণের সমষ্টি কি তৃতীয় কোণের সমান হয়েছে? দুইটা কোণের সমষ্টি কি তৃতীয় কোণের সমান হয়েছে? তার মানে কি ত্রিভুজ? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? তাহলে ত্রিভুজের দুইটা কোণের সমষ্টি যদি তৃতীয় কোণের সমান হয়, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। কোশ্চেনটা দেখে খুব ইজি মনে হচ্ছে, কিন্তু আপনার কিন্তু আবার সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অন্য কন্ডিশন, এর জন্য মাথায় সেট করে নেন। ত্রিভুজের দুইটা কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এখন যদি কোশ্চেনটা এমন দিত 1:1:2, ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 1:1:2 হলে এটা কিরূপ ত্রিভুজ? আমরা কি শিখছি, দুইটা কোণের সমষ্টি যদি তৃতীয় কোণের সমান হয়, দুইটা কোণের সমষ্টি 1 আর 1 যোগ করলে কত? 2। এটার কি সমান হয়েছে? তার মানে এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে সামারি কি, যদি কখনো অনুপাত দেয় ত্রিভুজের তিনটা কোণের, তখন আপনি দেখবেন প্রথম দুইটা কোণের সমষ্টি কি তৃতীয় কোণের সমান কিনা, প্রথম দুইটা কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান কিনা, যদি সমান হয় তাহলে সমকোণী ত্রিভুজ। মাথায় কি এটা সেট হয়েছে? যদি সেট হয়ে থাকে তাহলে সবাই কমেন্টস করেন টাইপ 1 ফুল ডান। যাদের পুরো টাইপ 1টা হয়ে গেছে তারা লেখেন টাইপ 1 ফুল ডান।
টাইপ 1 ফুল ডান। আর ক্লাসটা কেমন হচ্ছে এটা একটু জানান, এরপর আমরা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ পড়ব। আচ্ছা, কথা একটু শেষ করি। আপনার সমকোণী ত্রিভুজের সবচেয়ে ইম্পর্টেন্ট যে অংশটা পিথাগোরাসের উপপাদ্য, আমরা হচ্ছে এখান থেকে পিথাগোরাসের উপপাদ্য রিলেটেড যে ম্যাথগুলো আসে এগুলো দেখেই অ্যান্সার করা যায়। দেখে কীভাবে অ্যান্সার করা যায় এর জন্য কিছু জিনিস শিখতে হবে। আমরা হচ্ছে আজকে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ পড়ব, এরপর পড়ার পর আমাদের আজকের ক্লাস শেষ। কিন্তু আপনাদের যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ক্লাস, যেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য মুখে মুখে কীভাবে আমরা অ্যান্সার বের করব, এই ক্লাসটা পারার জন্য একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে ওই ক্লাসের আমি যে প্রশ্নগুলো সলভ করব, প্রশ্নগুলো কিন্তু অনেক বড় বড় কোশ্চেন। এই যে দেখেন, আপনার আমি কোশ্চেনগুলো একটু দেখাই, অনেক বড় বড় ম্যাথ। একটি 13 মিটার লম্বা মই হেলান দিয়ে রাখা হয়েছে, মইটি এক প্রান্ত থেকে এত, একটি বাড়ি 40 ফুট উঁচু, একটি মই তলদেশ থেকে 9 ফুট দূরে রাখা হয়েছে। এরকম কোশ্চেন লেখা আমি যদি পড়াইতে যাই অনেক টাইম লাগবে। আমি আগামী ক্লাসে শিটটা অ্যাডভান্স দিয়ে দেবো। আগামী ক্লাস করার কন্ডিশন একটাই, শুধুমাত্র যার হাতে শিটটা থাকবে, মানে আমি যে শিটটা দেবো এই শিটটা হাতে নিয়ে ক্লাস করতে হবে। তাতে আপনার যেটা সুবিধা হবে, আমি অঙ্ক বলবো, আপনি নিজে নিজে অ্যান্সার বের করবেন। একটা অঙ্ক আপনি নিজের করা লাগবে না। তার মানে আগামী ক্লাস, আমি আজকে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ পড়াচ্ছি, আগামী ক্লাসে যে অংশটা পড়াবো এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ, এবং ওখান থেকেই কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। এবং ওই আলোচনা পারলে আপনি বৃত্তের ম্যাথ দেখে দেখে পারবেন, অনেক কিছু দেখে দেখে পারবেন। এর জন্য আগামী ক্লাস যেটা করাবো সেটা শুধুমাত্র লাইভই থাকবে, রেকর্ড থাকবে না। এবং যারা শিটটা হাতে রাখবে তারাই শুধুমাত্র ক্লাস করবেন। কথা বুঝছেন? যদি বুঝে থাকেন টাইপ 1 কি ফুল ডান হয়েছে কিনা, টাইপ 1 কি ফুল ডান হয়েছে কিনা, আর ক্লাসটা কেমন হচ্ছে এটা একটু লেখেন, দেখে আপনাদের ফিডব্যাক কেমন। আমি আমাকেই বলতেছি আগামী ক্লাসের শিট বা প্রিন্ট আউট করে যদি নেন এক্সট্রিম লেভেলের মজা পাবেন ক্লাস করতে। কারণ আমার অঙ্ক করানো লাগবে না, অঙ্ক আপনি করবেন। আমি কথা দিলাম আগামী ক্লাসের যেই ম্যাথগুলো আমি করাবো কোনো ম্যাথ আমার করা লাগবে না, আপনি নিজে শিট দেখবেন আর অ্যান্সার বলবেন। কথা বুঝছেন? কিন্তু যদি আপনি শিটটা না নিয়ে করেন তাহলে ক্লাসটা অনেক বিরক্তিকর হয়ে যাবে। হ্যাঁ, আমি শিটের পিডিএফ দিয়ে দেবো, ইমেজ দিয়ে দেবো, দুটোটাই দিয়ে দেবো। কথা কি বুঝছেন? শিট হচ্ছে রাহাত জব ম্যাথে পাবেন। আচ্ছা, একজন প্রশ্ন করছেন ভাইয়া শিট কীভাবে পাবেন? আমার রাহাত জব ম্যাথ গ্রুপে শিটটা দেওয়া থাকবে। যারা বিভিন্ন জায়গা থেকে ক্লাসটা দেখতেছেন সবাই আমার রাহাত জব ম্যাথে অ্যাড থাকেন। আমার গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিছি, এই ক্লাসের সাথেই অ্যাড হয়ে যান। এখানে আরও অনেক ক্লাস নেওয়া আছে, সেই ক্লাসগুলো পাবেন না। এগুলো রেকর্ড থাকবে, আজকের ক্লাস রেকর্ড থাকবে, কিন্তু আগামী দিনের ক্লাসটা আমি রেকর্ড রাখবো না। এক্সক্লুসিভ ক্লাস যার লাইভ করার টাইম আছে সে করবে, যার টাইম নেই সে করবে না। আচ্ছা, এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি, এবার আমরা একটা ইন্টারেস্টিং জিনিস পড়বো, এটা হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ জাস্ট হচ্ছে আপনার কিচ্ছু না, ছবিটা যদি বোঝেন তাইলে শেষ। সবাই ভাই একটু মনোযোগ সহকারে আলোচনাগুলো শোনেন, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসার অনেক সুযোগ আছে, এবং মনোযোগ সহকারে শুনলে একবার পড়তে কোনো সমস্যা হবে না। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। আচ্ছা, আমি টাইপ 1-এ পড়াইছি কি সমকোণী ত্রিভুজ, টাইপ 2-তে পড়াচ্ছি কি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। পার্থক্য কি? দুটোই তো সমকোণী ত্রিভুজ, তার মানে কি একটা কোণ সমকোণ? আচ্ছা, একটা কোণ সমকোণ ছিল, যখন আমি সমকোণী ত্রিভুজ লিখছি তখন লম্ব আর ভূমি আলাদা আলাদা মান হতে পারে। যখনই সমদ্বিবাহু বলছি, সমদ্বিবাহু মানে কি? দ্বি মানে হচ্ছে দুই, দ্বি মানে হচ্ছে দুই, আর সম মানে হচ্ছে সমান। বাংলায় আসেন, সমদ্বিবাহু মানে সমান দুইটা বাহু, বাহু দুইটা হইতে হবে সমান। তাহলে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে গল্প কি? ত্রিভুজটা তো সমকোণী হবেই। আমার ছবি আঁকার হাত খুব খারাপ। ত্রিভুজটা তো সমকোণী হবেই, খুব ভালো কথা, এটা হচ্ছে সমকোণী হবে। আবার বাহু দুইটাও সমান হইতে হবে। তার মানে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কাহিনী কি? একটা কোণ সমকোণ হইতে হবে আর দুইটা বাহু সমান হইতে হবে। তাহলে আমরা একটু ত্রিভুজটা এবার দেখি, এ বি সি, এটা হচ্ছে একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তাহলে 1 নম্বরে কি? এই চিত্র থেকে আমরা কি কি লিখতে পারি? দুটি বাহু সমান, দুটি বাহু সমান। প্রশ্ন হচ্ছে কোন দুইটা বাহু সমান? আমি আপনারা কি শিখেছিলাম একটু আগে? সমকোণের যেটা বিপরীত সেটা হচ্ছে কি? অতিভুজ। অতিভুজ হচ্ছে বৃহত্তম বাহু। তাহলে সমান হবে কোনটা? এ বি আর বিসি, মানে লম্ব আর ভূমি। তাহলে চিত্র অনুসারে কোন দুইটা বাহু সমান? এ বি সমান সমান বিসি। আমি কি প্রথমটুকু বুঝাইতে পারছি? তাহলে আমরা 1 নম্বরে কি শিখলাম? সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমদ্বিবাহু, সমদ্বি সমান
ডি মানে দুইটা বাহু সমান। কোন দুইটা বাহু সমান? এ বি আর বিসি। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে একটি কোণ সমকোণ, একটি কোণ এবং একটি কোণ সমকোণ। কোনটা সমকোণ? কোণ বি, কোণ বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা 1 নম্বর নোটে শিখলাম কি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের বাংলা করলে কি দাঁড়ায়? সমদ্বি, দুইটা বাহু সমান আর একটা কোণ সমকোণ। ক্লিয়ার? আচ্ছা, এইবার আসেন ভাইয়া, আপনি যে কোণ এটা হচ্ছে কি 90 ডিগ্রি, তাই না? এটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, খুব ভালো কথা। 2 নম্বরে লেখেন কোণগুলোর অনুপাত। কোণগুলোর অনুপাত হচ্ছে 1:1:2। দ্যাট মিন্স কি 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা নোট। কোণগুলোর অনুপাত দেখেন, এই কোণটা হবে 90 ডিগ্রি, আর এই কোণটা হবে 45 ডিগ্রি, এই কোণটা হবে 45 ডিগ্রি। তাহলে আমার একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, আরেকটা কোণ হচ্ছে 45 ডিগ্রি, আরেকটা হচ্ছে কি 45 ডিগ্রি। তাহলে কোণগুলোর অনুপাত কি? 1, 1, 2। তার মানে কোণগুলোর অনুপাত কি লিখতে পারি? 1:1:2। বিষয়টা দেখেন, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি এই কোণ এও 45 ডিগ্রি, কোণ সিও 45 ডিগ্রি, আর কোণ বি হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এই দুইটা কোণের ডাবল কে বি। তাহলে অনুপাত কি 1:1:2। দ্যাট মিনস হচ্ছে দুইটা কোণ হচ্ছে 45 ডিগ্রি, আরেকটা কোণ হচ্ছে কি 90 ডিগ্রি। এটাকে আমি বুঝাইতে পারছি। তাহলে 2 নম্বর পয়েন্ট বুঝলাম। এবার আসেন নাম্বার 3। নাম্বার 3 হচ্ছে, এটা তো কমন কথা, এই যে সমকোণী ত্রিভুজের এই যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, এটা যদি সমকোণ হয় তাহলে অপর দুইটা বাহু কি? অপর দুইটা কোণ কি? একটা হচ্ছে 45 আর একটা হচ্ছে কি 45। তাহলে দুটোটাই কি সূক্ষ্মকোণ না? তাহলে সূক্ষ্মকোণদের সমষ্টি কত? 90 ডিগ্রি। সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি সমান সমান কি 90 ডিগ্রি। এই পর্যন্ত কি বুঝতে পারছেন? এই পর্যন্ত যদি বুঝে থাকেন সবাই একটা স্ক্রিনশট নেন। 4 আর 5 আমি আর একটু ডিটেলস বুঝাবো। 4, 5 ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি শিখলাম? সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমার দুইটা বাহু হচ্ছে সমান আর একটা কোণ হচ্ছে সমকোণ। কোণগুলোর অনুপাত কি হবে? 1:1:2। এটা প্রায় আসে পরীক্ষায়, 1:1:2। আর সূক্ষ্মকোণদের সমষ্টি কত? 90 ডিগ্রি। এটার একটা স্ক্রিনশট নেন। নেওয়ার পর এই পর্যন্ত বুঝছেন কি না? যদি বুঝে থাকেন লেখেন একটু ডান সবাই। 0.4 আর 0.5 অনেক বেশি ইম্পর্টেন্ট। 0.4 আর 0.5 নিয়ে একটু বেশি কথাই বলবো। এই পর্যন্ত বুঝছেন কিনা সবাই একটু কমেন্টস করেন। এই পর্যন্ত বুঝছেন কিনা? আমার ক্লাস করতে হলে ধৈর্য থাকতে হবে। আমি কোনো হচ্ছে ম্যাজিশিয়ান না, আর আমার কোনোদিন ম্যাথমেটিক্সের ম্যাজিশিয়ান হওয়ার ইচ্ছাও নেই। কারণ ম্যাজিক দেখাবো, দেখানোর পর কিছুক্ষণ পর ভুলে যাবেন, সেই ম্যাজিক দেখায় লাভ আছে? কারণ আমি যদি একটু শর্টকাট ভিত্তিক পড়াই, 250 জায়গায় লাইভ স্টুডেন্ট থাকবে 1000। কথা কি বুঝছেন? আবার আমার গ্রুপের মেম্বার যদি আমি একটু শর্টকাট মেথডে যাই, 45,000 আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এটা 70,000 বানাইতে আমার সর্বোচ্চ লাগবে 20 দিন। কিন্তু আমি সেই মেথডে কখনোই হাঁটি নাই, হাঁটবো না। আমার যতগুলো ক্লাস বা যতগুলো ভিডিও, কোথাও কোনো শর্টকাট নাই। আপনি দেখেন, আমি কোনো শর্টকাটের ক্লাসও নাই, কোনো শর্টকাটের ক্যালকুলেশনও শিখাই নাই। আপনারা যেগুলো চান ওগুলো দিয়া জব ম্যাথের ম্যাথ পারা যাবে না, মজা পাওয়া যাবে। মজা আর চাকরি দুটা ভিন্ন জিনিস। কথা কি বুঝছেন? এই জন্য আমার ক্লাস করতে হলে ধৈর্য থাকতে হবে, যে একটু শিখি। 1 ঘন্টা ক্লাস করে যদি আপনার মনে হয় যে আপনি আমার কাছে কিছুই শিখেন নাই, তখন কমেন্টস করবেন কি বক বক করলেন ভাই, 1 ঘন্টা তো টাইম নষ্ট করলেন। আমি প্রথম 5 মিনিটে কিছু শিখাই না। কথা বুঝছেন? আচ্ছা, সবাই ডান কি হয়েছে? ওকে, যদি ডান হয়ে থাকে এবার আমরা একটু ইম্পর্টেন্ট একটু আলোচনায় যাব। মুছে দিলাম। আচ্ছা, আলোচনা করতেছি কি নিয়ে? সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, তাই না? এইবারের আলোচনাটা একটু সবাই মনোযোগ সহকারে শোনেন ভাইয়া। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলোর অনুপাত, এটা খুব ইম্পর্টেন্ট কথা। বাহুগুলোর অনুপাত হবে x:x:√2x। আরও যদি সোজা করে মনে রাখতে চান, x:x:x√2। যার যেভাবে খুশি মনে রাখতে পারেন, যার যেভাবে খুশি মনে রাখতে পারেন। বাহুগুলোর অনুপাত কি হবে? x:x:√2x অথবা x:x:x√2।
আচ্ছা, এইবার আসেন এই জায়গায় এক্স এর পরিচয় কি। এক্স হচ্ছে যে কোনো, খুব মনোযোগ সহকারে বুঝবেন, এখানে আমি 5 মিনিট সময় নেব। যে কোনো স্বাভাবিক সংখ্যা, এক্স হচ্ছে যে কোনো স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, আমি গত ক্লাসে একটা কথা বলছিলাম, স্বাভাবিক সংখ্যা জিনিসটা কি। আচ্ছা, আমি একটু স্বাভাবিক সংখ্যার সেটটা লিখি। 1 থেকে শুরু হয়, 1 2 3 4 5 6 7 এরকম করে চলতে থাকে, চলে ইনফিনিটি পর্যন্ত যায়। অনেকে এটা মনে রাখতে পারে না আসলে স্বাভাবিক সংখ্যার বিষয়টা কি। আপনি মনে রাখবেন স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে টাকা। স্বাভাবিক সংখ্যা মানে টাকা। টাকা মানে কি? টাকা শুরু হয় কত দিয়ে ভাইয়া? 1 টাকা দিয়ে শুরু হয় না? কোনো পয়সার হিসাব নাই, শুধু টাকা। তাহলে টাকা শুরু হবে কি? 1 টাকা দিয়ে। 1 টাকা হইতে পারে, 2 টাকা হইতে পারে, 3 টাকা হইতে পারে, 4 টাকা হইতে পারে, 1 কোটি টাকা হইতে পারে, 2 কোটি টাকা হইতে পারে, এরকম যে কোনো অ্যামাউন্টের টাকা হইতে পারে। এই টাকাটাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। মাথায় কি থাকবে? তাহলে আপনার ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা কত? আপনার কাছে সবচেয়ে কম টাকা কত থাকতে পারে? 1। তার মানে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1। এইবার যদি মনে না থাকে ভাই আর কিচ্ছু করার নেই। তার মানে স্বাভাবিক সংখ্যা মানে কি? টাকা। একটা মানুষের কাছে সবচেয়ে কত টাকা কম থাকতে পারে? 1 টাকা। তাহলে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা কত? 1। আচ্ছা, আমি তাহলে বললাম কি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমার বাহুগুলোর অনুপাত কি? x/√2 × x। এই জায়গায় ঝামেলাটা অনেকে করে, এই √2 কিন্তু x এর উপরে না, √2 আলাদা, অথবা x/x √2 এভাবে মনে রাখতে পারে। তাহলে x যদি যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা হয়, বিষয়টা বুঝেন, x যদি যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে আপনি x এর মান যদি 1 বসান, x এর মান যদি এখানে 1 বসান ভাইয়া, তাহলে কি আসবে? 1:1:√2। আচ্ছা, x এর মান যদি 5 বসান, তাহলে কি 5:5 কি 5√2। আচ্ছা, x এর মান যদি 7 বসান, তাহলে 7:7:7√2। আমার কথা কি বোঝা গেছে? তাহলে x যদি যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে x এর মান আপনি যদি 1 বসান, তাহলে 1:1:√2। x এর মান 5 বসালে কি 5:5:5√2। এরকম যদি কোনো একটা অনুপাত দেয়া থাকে, তারপর দিয়ে যদি বলে এটা কিরূপ ত্রিভুজ, তখন অ্যান্সার হবে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তাহলে আপনি মনে রাখবেন কি? সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলোর অনুপাত কি? সবই দেখতে একই রকম, সবই দেখতে একই রকম। এই জায়গাতে একটা 1 আছে, তাই না? সবই দেখতে একই রকম, শুধু একটার সাথে অতিরিক্ত √2 থাকবে। সবই দেখতে একই রকম, একটার সাথে শুধু অতিরিক্ত √2 থাকবে। সবই দেখতে একই রকম, শুধু একটার সাথে অতিরিক্ত √2 থাকবে। আমার কথা কি বুঝছেন? বুঝেন নাই? বুঝছেন? যদি বুঝে থাকে তাহলে বাহুগুলোর অনুপাত যদি দেয়, এটা দেওয়ার চান্স অনেক বেশি। আমরা কি পারবো? শুধু মনে রাখবেন কি, তিনটা দেখতে একই রকম, একটার সাথে শুধু অতিরিক্ত √2 থাকবে। তাহলে অনুপাতটা কি? x/x x√2। এভাবে মনে রাখাটা অনেক বেশি ইজি। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন, একটু কমেন্টস করেন তো। এই ইয়ে লেখেন, কি লিখবেন? ওকে লেখেন, ওকে লিখলেই বুঝবো। এটা কি বুঝছেন নাকি? একটু ওকে লেখেন তো। এটা কি বুঝছেন কিনা একটু সবাই ওকে লেখেন ভাইয়া। এটা কি বুঝছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন আমি আরেকটা আলোচনা করব, তারপর আমি প্রশ্নে যাবো যে প্রশ্ন আসলে কি আসে। এই আলোচনা যদি বোঝেন, প্রশ্ন সব পারবেন। আমি আবারও বলতেছি, জ্যামিতির কোশ্চেন অ্যান্সার করতে হলে কোশ্চেন সলভ করে জীবনেও পরীক্ষায় পারবেন না। আপনি যদি বেসিক অংশটা ক্লিয়ার করতে পারেন, আপনাদের আমি একটু শিটই দিয়ে দেবো, তারপর দেখেন সব পারেন কিনা। যে কোনো গাইড বই যেটা আছে ওইটা হাতে নিয়ে দেখেন যে সব কিছু পারেন কিনা। এর জন্য বেসিক ডিসকাশনটা খুব ভালো মতো বুঝতে হবে। আচ্ছা, যদি বুঝে থাকি, এবার আসেন, যদি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে, এটার আমরা একটা শর্টকাট সূত্র দিয়ে করব। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান অতিভুজ /2 হোল স্কয়ার। এটা হচ্ছে যদি আপনি ডিটেলস করতে যান, প্রশ্নটা অনেক বড় হয়ে যাবে সলভটা। যেহেতু এমসিকিউতে এই টাইপের কোশ্চেন প্রায় আসে, এর জন্য আমাদের এমসিকিউতে এই সূত্র দিয়ে করতে হবে। তাহলে শুধু অতিভুজের মান বসাই দিলেই গল্প শেষ। আমি কি বুঝাইতে পারছি? এটা কিভাবে বের করছে, এটা পিথাগোরাসের উপপাদ্য থেকে বের করা হয়েছে, সূত্র আসমান থেকে আসে নাই। যেহেতু এখন পিলির ক্লাস, তাই আর ডিটেলসটা দেখাচ্ছি না। তাহলে আপনি মনে রাখবেন কি, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি কখনো ক্ষেত্রফল বের করতে বলে, মাইন্ড ইট, ক্ষেত্রফল বের করতে বললে কি, অতিভুজ /2 হোল স্কয়ার।
অতিভুজ ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, মানে প্রশ্নে যে অতিভুজটা দেওয়া থাকবে তারে 2 দ্বারা ভাগ করে পুরোটার হোল স্কয়ার। আমি কি বুঝাইতে পারছি? তাহলে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি? অতিভুজ ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এই পর্যন্ত যদি বুঝে থাকি, এবার একটু আসেন আমরা এক্সাম্পলগুলো দেখি পারি কিনা। সবাই আমার কথাটা মনোযোগ সহকারে শোনেন। আপনার একটা যদি কোশ্চেন দেয়, একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের 3 কোণের পরিমাণ কেমন? একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের 3টি কোণের পরিমাণ কেমন? আপনি কি শিখছেন? সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ হয় 90 ডিগ্রি, আর অপর দুইটা কোণ হয় সমান। দ্যাট মিনস কি, একটা হচ্ছে 45 ডিগ্রি আর একটা হচ্ছে 45 ডিগ্রি। কথা কি বোঝা গেছে? তাহলে যদি কোশ্চেন দেয় একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের 3টি কোণ কিরূপ, তাহলে একটা হচ্ছে 90 ডিগ্রি, একটা হচ্ছে 45 ডিগ্রি, একটা হচ্ছে 45 ডিগ্রি। যদি বলে 3টা কোণের অনুপাত কেমন, 1:1:2, অথবা যদি এইটা দিয়ে বলে এটা কেমন ত্রিভুজ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। কথা বুঝাইতে পারছি? যদি বলা হয়, এবার যদি কোশ্চেনটা এভাবে দেয়, ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1:1:√2 হলে ত্রিভুজটি কেমন? 1:1:√2। আপনারা আমি কি শিখেছিলাম? x:x:x√2। তার মানে এই তিনটা দেখতে একই রকম, সাথে যদি একটা √2 থাকে, তাহলে এটা কেমন ত্রিভুজ হবে? এটা হবে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। কথা কি বুঝাইতে পারছি? সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? আচ্ছা, এখন আপনার যদি কোশ্চেন বলে একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ 16 হলে, অতিভুজ 16 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল। একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ যদি 16 হয়, তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র কি? অতিভুজ ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাহলে কাটাকাটি করলে 8 স্কয়ার করলে 64। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আপনি যদি ডিসকাশন পারেন, এবার আপনাকে যেমন কোশ্চেনই দেখ, আপনি কি পারবেন? আমি কোশ্চেনগুলো একটু দ্রুত বলছি, কারণ আমি এই শিটটা আপনাদের দিয়ে দিচ্ছি একটু পরেই। এই শিটে সব কোশ্চেন খুব সুন্দর করে লেখা আছে ভাইয়া। এই যে দেখেন, একটি সমদ্বিবাহু ত্রিভুজের 3 কোণের পরিমাণ, সমদ্বিবাহু সমকোণী সূক্ষ্মকোণের সমষ্টি, ত্রিভুজ এবিসি এর এ এত, বি এত, এবিসি হলো, অতিভুজের দৈর্ঘ্য, সব প্রশ্ন দেওয়া আছে। যদি এই পর্যন্ত বুঝে থাকেন, তাহলে সবাই এবার একটা ফাইনাল ফিডব্যাক দেন, ফুল ক্লাস ডান হয়েছে কিনা। আর লিভ নিয়েন না, কথা আছে আগামী ক্লাস নিয়ে। আগামী ক্লাসটাই বেশি ইম্পর্টেন্ট, ওখান থেকেই কোশ্চেন আসবে। ফুল ক্লাস ডান হয়েছে নাকি, একটু যাদের ফুল ক্লাস ডান হয়েছে তারা ফুল ক্লাস লেখেন ডান। এরপর আমি আগামী ক্লাসটা কিভাবে নেব তার একটু ইনস্ট্রাকশন দেওয়ার পর আজকের ক্লাস ছুটি। কথা বুঝে গেছে? ফুল ক্লাস কি ডান হয়েছে কিনা একটু কমেন্টস করেন। আচ্ছা, ফুল ক্লাস ডান না লেখা ক্লাসটা কেমন লাগছে সেটা লেখেন। ফুল ক্লাস ডান না লেখা একটু লেখেন তো সবাই, ক্লাসটা কেমন হয়েছে। আচ্ছা, এবার আমি একটু কথা বলি, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। প্রথমে যারা হচ্ছে ক্লাসের নোটিফিকেশন পান না, আমার আইডির নাম হচ্ছে রাহাত খান। আমি আইডি লিঙ্কটা দিয়ে দিছি। আমার ক্লাসের যে স্ট্যাটাসটা দেওয়া আছে, এই স্ট্যাটাসের সাথে হচ্ছে আমার আইডি লিঙ্কটা দেওয়া আছে। এই রাহাত খান আইডিতে আপনি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, কারণ আমার প্রত্যেকটা ক্লাসে আমি রাহাত খান আমার যে আইডি নিজের, ওখানে আমি ইনস্ট্যান্ট শেয়ার করি। তার মানে আপনি যদি কোনো গ্রুপ মিস করেন, আমার আইডি তো মিস করবেন না। তার মানে আপনার যদি আমার ক্লাস ভালো লাগে, আমার সাথে কানেক্টেড থাকতে চান, আমার সাথে সার্বক্ষণিক কানেক্টেড থাকতে হবে, তখন আপনি আমার আইডিতে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। আপনার নোটিফিকেশন মিস হওয়ার কোনো চান্স থাকবে না। এটা হচ্ছে নাম্বার 1। তার মানে যারা আমার নিয়মিত ক্লাস করবেন, কারণ এখন আমি প্রচুর ইনশাল্লাহ ক্লাস নেবো আল্লাহ যদি চায়, আমি এই আইডিতে সব একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, আমি আইডি লিঙ্কটা দিয়ে দিছি। আচ্ছা, যারা যেখানে আছেন সবাই রাহাত জব ম্যাথে জয়েন করেন। রাহাত জব ম্যাথ আমার গ্রুপের লিঙ্কটাও আমি হচ্ছে আইডির সাথে দিয়ে দিছি, স্ট্যাটাসের সাথে। এখানে জয়েন করবেন, প্রচুর ক্লাস নিয়ে আছে। আপনি আমার গ্রুপটা যদি সার্চ করেন, অসমতা, সম্ভাব্যতা, তারপর হচ্ছে আপনার কী জানি বলে দ্বিঘাত সমীকরণ, তারপর হচ্ছে আপনার বিন্যাস, সমাবেশ, মূলদ মূল সংখ্যা, অনেক ভেরিয়াস টপিক্সের উপর ক্লাস নিয়ে আছে, যেগুলো আপনাদের দরকার। সরল যৌগিক মুনাফা, প্রচুর ক্লাস পাবেন, এই ক্লাসগুলো করবেন। আচ্ছা, এবার আসেন আগামী ক্লাস। আগামী ক্লাসটা আমি হচ্ছে গ্রুপে জানাই দেবো কবে নেব। ক্লাসটা করার প্রথম কন্ডিশন হচ্ছে আমি যে শিটটা দেবো, ওই শিট হাতে নিয়ে ক্লাস করবেন, তা নাহলে আপনি ক্লাসের কিচ্ছু বুঝবেন না। এবং শিট হাতে নিয়ে যদি ক্লাস করেন, এরপর যদি আপনি কিছু না বোঝেন, আপনি আমার একটা গালি দিবেন লাস্টে, দেবে কী পড়াইলেন, কিছুই তো বুঝলাম না। এবং আগামী ক্লাসে আমি যেটা পড়াবো, এটার কনসেপ্ট আপনার জ্যামিতির বহুত জায়গায় লাগবে এবং সব মুখে মুখে পারবেন। পিথাগোরাসের উপপাদ্য ওই
রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করা লাগবে না, সব মুখে মুখে হবে। কথা বলছেন, অনেকেই অনেক কিছু শিখছেন, 3x/4x/5x কীভাবে জানেন না, সব কিছু ইনশাল্লাহ আগামী ক্লাস আমি পড়াবো। এবং আমার সব ক্লাসের শেষে হচ্ছে রেকর্ড থাকে, কিন্তু আগামী যেই ক্লাসটা আমি নেব সেটা আমি শুধু লাইভই থাকবে, যে লাইভ করবে সে পাবে, এবং যেই টাইমে লাইভ হবে সেই টাইমে ইনস্ট্যান্ট থাকতে হবে। পরে থাকবেন ক্লাসের অনেক কিছু মিস করবেন। সবগুলো ক্লাসে আমি সবসময় রেকর্ড রাখি, কিন্তু একটা ক্লাস আমি রেকর্ড না রেখে দেখি যে কতজন আসলে আমার ক্লাস লাইভ করতে চায়। কথা কি বলছেন? এবং আমি আবারও বলতেছি, আগামী ক্লাসটা করলে আপনার সেই ক্লাস বৃত্তে কাজে লাগবে, ত্রিভুজের ম্যাথে কাজে লাগবে, পরিমিতিতে কাজে লাগবে, মাল্টিপারপাজে কাজে লাগবে। আচ্ছা, যদি ভালো লাগে ক্লাস সাথে থাকেন, ফ্রেন্ডদের বলেন, বেশি বেশি শেয়ার করেন। যত বেশি হচ্ছে আমার গ্রুপের নতুন নতুন মেম্বার অ্যাড হবে, বেশি লাইভ করবে, তত বেশি ফ্রি ক্লাস পাবেন। আমি আবারও বলতেছি, সেপ্টেম্বর অক্টোবর এই 2 মাসে আমার কোনো নতুন ব্যাচ ওপেন হবে না। আমি নতুন ব্যাচ ওপেন করলে এখন ইনশাল্লাহ 5-6 স্টুডেন্ট পেতাম। 5-6 স্টুডেন্ট আমার কাছে পড়তো, এই কনফিডেন্স আমার উপর আছে। তারপর আমি নতুন ব্যাচ শুরু করতেছি না। থাকেন, করেন ক্লাস, আল্লাহ ভরসা। মানসিক দক্ষতার উপরও কিছু ক্লাস নেওয়ার ইচ্ছা আছে, সবই পাবেন। আজকে এই পর্যন্তই থাকুক, আল্লাহ যদি বাঁচায় রাখে। আবার হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে সমকোণী ত্রিভুজের অংশ নিয়ে আলোচনাটা করব। আপনারা যে যে ক্লাসগুলো চান সেগুলো ইনশাল্লাহ হবে। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন যাতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমি সুস্থ থাকি, বিপদ থেকে দূরে থাকি, আর আপনাদের জন্য উপকার হয় এমন কিছু ক্লাস নিতে পারি। তাহলে সবার যেহেতু ক্লাসটা দান হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ওকে ভাইয়া, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।